আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে কি পড়েছিলাম আমরা, মনে আছে? কে বলতে পারবে গত ক্লাসে কি পড়েছি আমরা? আসসালামু ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছো চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা লিখে ফেলো। গত ক্লাসে আমরা 4.12 অর্থাৎ ভোক্তা বাজার বিশ্লেষণের পরের দুটো পয়েন্ট অর্থাৎ মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ আর আচরণ ভিত্তিক বিভক্তিকরণ এটা শেষ করেছি। 4.13ও আমরা টাচ করেছি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। ঠিক আছে, শর্ট সিলেবাস অনুযায়ী আজকে আমরা শুরু করব 4.14। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। 4.14 কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় বা আবশ্যকীয় শর্ত। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা জগতে বিপণনের সফলতার জন্য সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। পরবর্তীতে ক্ষুদ্র এই অংশের ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য বিপণন কার্যক্রম গ্রহণ করা হয়। কার্যকর বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে নানান বিষয়কে বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন এল বেল কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা উল্লেখ করেছেন। এই লাইনটা একটু আন্ডারলাইন করো বইতে সবাই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন এল বেল কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা উল্লেখ করেছেন। এটা দিয়ে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যে কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা কে উল্লেখ করেছেন, তখন আনসার কি হবে? আনসার কি হবে বলো? মার্টিন এল বেল। অথবা প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, সেটা হচ্ছে যে মার্টিন এল বেল বাজার বিভক্তিকরণের কয়টি কৌশলের কথা উল্লেখ করেছেন, তখন আনসার কি হবে? 5টি কৌশল। 5টি কৌশল, ভেরি গুড। এখন সেই 5টি কৌশল নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে, সেই 5টি কৌশলের প্রথমটি হচ্ছে পরিমাপযোগ্য, ইংরেজিতে বলা হয় মেজারেবল, অর্থাৎ যেটা পরিমাপ করা যাবে। বাজার বিভক্তির আয়তন, ক্রেতাদের ক্রয় ক্ষমতা এবং বিভক্তিকরণের বৈশিষ্ট্য পরিমাপযোগ্য হতে হবে। তাছাড়া বাজার বিশ্লেষণ অথবা ক্রেতা দল সুনির্দিষ্ট হওয়াও প্রয়োজন, অর্থাৎ কাদেরকে উদ্দেশ্য করে বা টার্গেট করে বা লক্ষ্য করে আমি বিপণন কার্যক্রম পরিচালনা করব সেটা সুনির্দিষ্ট হতে হবে। বিভাগের মধ্যে কে অবস্থান করবে, বিভাগের মধ্যে বলতে এখানে বাজার বিভাগের মধ্যে বলা হচ্ছে যে যাদের জন্য আমি বাজারটাকে ভাগ করছি সেই বিভাগের মধ্যে কে অবস্থান করবে এবং কারা বাইরে থাকবে তা নির্দিষ্ট করতে হবে। ঠিক আছে, ধরো কোন কোম্পানি বাচ্চাদের জন্য ফিডার বাজারজাত করে ফিডার, বুঝছো তো, যে ছোট বাচ্চাদের যেই বোতলের মধ্যে ভরে তাদের খাবার তরল জাতীয় দুধ পান করায়। ঠিক আছে, এখন আমরা যদি এইরকম শিশু যে 0 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য অথবা 2 বছর বয়সী বাচ্চাদের জন্য ফিডার বাজারজাত করবে, তাহলে এখন এর মধ্যে কে অবস্থান করবে? 0 থেকে 2 বছর বয়সী বাচ্চারা, এবং কারা বাইরে থাকবে? 2 বছরের পরে যারা, তারা কিন্তু আমাদের ক্রেতা বা ভোক্তা হিসেবে বিবেচিত হবে না। ঠিক আছে, এই কারণে বলা হচ্ছে যে বাজার যে আমি ভাগ করব সেই বিভাগটির আয়তন, ক্রেতাদের ক্রয় ক্ষমতা এবং বিভক্তিকরণের বৈশিষ্ট্য পরিমাপযোগ্য হতে হবে।
ক্লিয়ার হয়েছে এই পয়েন্ট? মেয়েরা রেসপন্স করো। এই পয়েন্ট ক্লিয়ার হয়েছে পরিমাপযোগ্য? জি ম্যাম। আচ্ছা, এর পরের কৌশলটি হচ্ছে প্রবেশযোগ্য। ইংরেজিতে বলা হয় অ্যাক্সেসিবল। নির্দিষ্ট বাজার বিভাগে বিপণন কর্মসূচি বাস্তবায়ন ও পণ্য পরিবেশনের জন্য প্রবেশযোগ্যতা থাকতে হবে। যেমন আমাদের দেশে প্রকাশ্যে মদ বিক্রি করা যায় না, ফলে মদের বিক্রয় বাড়ানোর জন্য বিজ্ঞাপন প্রদান বা অন্যান্য প্রসারমূলক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় না। তাই কাঙ্ক্ষিত বাজারে প্রবেশের জন্য বিদ্যমান বন্টন প্রণালী ব্যবহার করতে হয়, কারণ নতুন বন্টন প্রণালী সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না এবং কোনো কোনো ক্ষেত্রে তা ব্যয়বহুল হয়। অর্থাৎ যে পণ্যটা আমি বিপণন করব সেই পণ্যটার অবশ্যই বাজারে প্রবেশযোগ্যতা থাকতে হবে। দেশের আইন অনুযায়ী বৈধ নয় এরকম কোনো পণ্য আমি বাজারে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে বা অন্যান্য প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে বিক্রয় করতে পারবো না বা বিপণন করতে পারবো না। ঠিক আছে, এখানে একটু উদাহরণ দেওয়া হয়েছে যে আমাদের দেশে প্রকাশ্যে মদ বিক্রি করা যায় না। তাহলে যেই পণ্য নিয়ে আমি ব্যবসা করব সেই পণ্যটি অবশ্যই বাজারে প্রবেশযোগ্যতা থাকতে হবে। এর পরের কৌশলটি বলেছে পর্যাপ্ত। ইংরেজিতে বলা হয় সাবস্টেনশিয়াল। বাজার বিভাগটির কার্যক্রম পরিচালনাযোগ্য ও মুনাফা অর্জনের উপযোগী হওয়া প্রয়োজন। বাজার বিভাগের কার্যক্রম অর্থাৎ আমি যে বাজারকে বিভক্ত করব সেই বিভক্ত অংশের কার্যক্রম অবশ্যই পরিচালনাযোগ্য এবং মুনাফা অর্জনের উপযোগী হতে হবে। এই জন্য বিভাগটির সম্ভাব্য এবং প্রকৃত ক্রেতার সংখ্যা নির্ণয় করতে হয়। যে এই আমি যে বাজার বিভক্ত করলাম সেই বিভক্ত অংশে আমার পণ্যের সম্ভাব্য ক্রেতা কারা এবং কারা প্রকৃত ক্রেতা এই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। কারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা, সঞ্চয়ের প্রবণতা, ঋণ সুবিধা ইত্যাদি বিষয়ের উপর বিপণন কর্মসূচির বাস্তবায়ন নির্ভর করে। যে সম্ভাব্য এবং প্রকৃত ক্রেতার সংখ্যা কেন নির্ণয় করতে হবে সেই কারণটা হচ্ছে ক্রেতাদের ক্রয় ক্ষমতা, সঞ্চয়ের প্রবণতা, ঋণ সুবিধা ইত্যাদি বিষয়ের উপর বিপণন কর্মসূচির বাস্তবায়ন নির্ভর করে। যেমন বাংলাদেশের জনসংখ্যা বেশি হলেও জনগণের ক্রয় ক্ষমতা অনেক কম, ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার বড় হলেও বিলাস সামগ্রীর ক্রেতার সংখ্যা অনেক কম। উদাহরণটা বুঝতে পেরেছো? বলছে বাংলাদেশের জনসংখ্যা বেশি তাই বলে কিন্তু ক্রেতার সংখ্যা বা ভোক্তার সংখ্যা বেশি না, কারণ জনগণের ক্রয় ক্ষমতা কম। এখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার বড়, অর্থাৎ মানুষ যা ইনকাম করে তার অধিকাংশই তার মৌলিক চাহিদা পূরণের জন্য ব্যয় করতে হয়। সেই কারণে বিলাস সামগ্রীর ক্রেতার সংখ্যা কম। মানুষ নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খায়, সেখানে বিলাস সামগ্রী ক্রয়ের জন্য তুমি অধিক সংখ্যক জনসংখ্যা বা ক্রেতা খুঁজে পাবে না। সে কারণে বলা হচ্ছে বিলাস সামগ্রীর ক্রেতার সংখ্যা অনেক কম। লাইবা নূর কি আমাদের স্টুডেন্ট? মেয়েরা আমাকে একটু কনফার্ম করো। জি ম্যাম। জি ম্যাম। সে তো রোল নাম্বার লেখে নাই নামের পাশে। আচ্ছা, এই তিনটা পয়েন্ট সবাইকে বুঝতে পেরেছো? বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের মধ্যে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত। এর পরের কৌশলটি হচ্ছে পৃথককরণযোগ্য। ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েবল, অর্থাৎ আলাদা করা যাবে, পৃথককরণ যোগ্য। বাজারকে এমন ভাবে ভাগ করতে হবে যেন উপবিভাগগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। বাজারকে এমন ভাবে ভাগ করতে হবে
যেন উপবিভাগগুলো অর্থাৎ যে ভাগে আমরা ভাগ করলাম সেই ভাগগুলোকে যখন আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব সেগুলোকে বলা হচ্ছে উপবিভাগ। এই উপবিভাগগুলোর স্বতন্ত্র আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। যেমন বিবাহিত ও অবিবাহিত মহিলারা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের পারফিউম ক্রয়ে একই ধরনের সাড়া দিলে ওই বাজার বিভক্ত করার প্রয়োজন নেই। অর্থাৎ কোম্পানি এমন কোনো পারফিউম বাজারজাতকরণ করছে যে পারফিউমের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত মহিলা যারা আছেন তারা সবাই একইভাবে সাড়া দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে বাজার বিভক্ত করা যাবে না। আর লাস্ট কৌশলটি বলেছে কার্যোপযোগী। কি হলো আবার? ইংরেজিতে বলা হয় অ্যাকশনেবল। বাজার বিভক্তিকরণের সময় উপবাজার বা উপবিভাগগুলোতে ক্রেতাদের আকর্ষণ করার বা তাদেরকে সেবা দানের সামর্থ্য প্রতিষ্ঠানের আছে কিনা তা বিবেচনা করতে হবে। ঠিক আছে, যে আমি বাজারকে যে বিভিন্ন অংশে ভাগ করলাম সেই ভাগগুলোর বা উপবিভাগগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করার বা তাদের সেবাদানের সামর্থ্য প্রতিষ্ঠানের আছে কিনা সেটা অবশ্যই বিবেচনা করে দেখতে হবে। সম্পদ কম হলে বাজার বিভাগে প্রতিযোগিতা করা অনেক কঠিন হয়। যে প্রতিষ্ঠানের হাতে সম্পদ কম, ঠিক আছে, যে তার মূলধনের পরিমাণ কম, কর্মচারীর সংখ্যা কম, তখন হচ্ছে প্রতিযোগিতা করা অন্যান্য কোম্পানির সাথে কঠিন হয়ে পড়ে। তাই বাজার বিভক্তিকরণের সময় প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করতে হয়। বাজার বিভক্ত করা এবং সেই বিভক্ত অংশে বিপণন কার্যক্রম পরিচালনা করা, প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠানের সামর্থ্য আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়। এই 5টি কৌশল সবাই কি বুঝতে পেরেছো? মেয়েরা রেসপন্স করো। জি ম্যাম। যে 5টি কৌশল আমরা পড়লাম সবাই কি বুঝতে পেরেছো? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম, বুঝেছি। রেসপন্স করতে এত সময় নিচ্ছ কেন? বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা কে বলেছেন? মার্টিন এলবেল। মার্টিন এলবেল। সেই 5টি কৌশল কি কি? পাঁচটি কৌশল হলো পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথককরণযোগ্য আর কার্যোপযোগী। কার্যোপযোগী, ঠিক আছে। পরিমাপযোগ্য এই কৌশলটা কি একটু ব্যাখ্যা করো তো। বাজারে বিভাগটি আয়তন, ক্রেতাদের ক্রয় ক্ষমতা এবং বিভক্তিকরণের বৈশিষ্ট্য পরিমাপ করতে হবে। পরিমাপ যোগ্য হতে হবে, মানে তুমি পরিমাপ করতে পারবা এমন হতে হবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 4.15 মিশ্রণের বিপণন মিশ্রণের ধারণা, কনসেপ্ট অফ মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সের বাংলা হচ্ছে বিপণন মিশ্রণ আর কনসেপ্ট হচ্ছে ধারণা। বিপণন মিশ্রণ বা মার্কেটিং মিক্স শব্দটি হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক নেইল এইচ গোর্ডান সর্বপ্রথম ব্যবহার করেন। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি। বিপণন মিশ্রণ শব্দটি
হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক নেইল এইচ গোল্ডার্ন সর্বপ্রথম ব্যবহার করেন। এই লাইনটি দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, যেমন বিপণন মিশ্রণ এই শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? মেয়েরা আনসার করো। বিপণন মিশ্রণ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? যদি এরকম ম্যাম প্রশ্ন নেলি হয়, এইচ বর্ডেন। নেইল এইচ, আমি শুনতে পাইনি, আরেকবার বলো। নেইল এইচ বর্ডেন। ঠিক আছে। এই কারণে নেইল এইচ গর্ডনকে বিপণন মিশ্রণ বা 4P এর জনক বলা হয়। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি। এই লাইনটি দিয়েও অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন আসে। 4P বা বিপণন মিশ্রণের জনক বলা হয় কাকে? তখনও আনসার হবে নেইল এইচ গর্ডন। ঠিক আছে? এখন মনে প্রশ্ন যাচ্ছে না এই 4P কি? মনে প্রশ্ন জেগেছে নাকি জাগেনি? যদি জাগে তাহলে আমি আনসার করব, আর যদি বলো যে না মনে প্রশ্ন জাগে নাই তাহলে আমরা স্কিপ করি। জি ম্যাম, জানতে ইচ্ছে হচ্ছে। প্রশ্ন মনে জাগলে প্রশ্ন করতে হবে তো টিচারকে। 4টা পি, ঠিক আছে? সেই পিটা কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ঠিক আছে? প্রত্যেকটার আদ্যক্ষর নিয়ে 4P। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ঠিক আছে? এগুলো আমরা পরে জানবো। বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার। কতিপয় মানে কিছু নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য মূল্য বন্টন ও প্রসার এর সংমিশ্রণ। এই যে কিছু নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার যে বলেছে, সেই হাতিয়ারগুলোই হচ্ছে পণ্য মূল্য বন্টন ও প্রসার এর সংমিশ্রণ, যা অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি ব্যবহার করে। অভীষ্ট বাজারে তার মানে যেই বাজারকে কোম্পানি টার্গেট করেছে, ঠিক আছে, নির্ধারণ করেছে, সেই অংশের লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি ব্যবহার করে সেই হাতিয়ার। আমি যে ইংরেজিতে বললাম 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, সেটারই বাংলা হচ্ছে প্রোডাক্ট পণ্য, প্রাইস মূল্য, প্লেস হচ্ছে বন্টন বা স্থান, আর প্রমোশন হচ্ছে প্রসার। ঠিক আছে? তাহলে বিপণন মিশ্রণ হলো পণ্য মূল্য বন্টন ও প্রসারের সংমিশ্রণ, যা অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি ব্যবহার করে। অর্থাৎ পণ্য বন্টন প্রণালী, মূল্য কাঠামো এবং প্রসার কার্যক্রমের সমন্বয় হচ্ছে বিপণন মিশ্রণ। খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি এই লাইনটা। জ্ঞানমূলক প্রশ্ন যদি হয় বিপণন মিশ্রণ কি বা কাকে বলে, তখন এই লাইনটি ব্যবহার করে তোমরা আনসার লিখতে পারবে। ঠিক আছে? সংজ্ঞার এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছো? বিপণন মিশ্রণ কি? মেয়েরা আমার কথা শুনতে পেয়েছো? হ্যালো ম্যাম অভীষ্ট বাজার মানে কি? অভীষ্ট বাজার তো বললাম, যে বাজারকে কোম্পানি টার্গেট করেছে সেটাই হচ্ছে অভীষ্ট বাজার, লক্ষ্য নির্দিষ্ট বাজার। ওকে ঠিক ম্যাম। আছে? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, বিপণন মিশ্রণ সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, বিপণন মিশ্রণ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য কৌশলগত বিপণন হাতিয়ার। নিয়ন্ত্রণযোগ্য কৌশলগত বিপণন হাতিয়ার অর্থাৎ যে বিপণন হাতিয়ারের কৌশলগুলো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবে, এই কারণে কিন্তু নিয়ন্ত্রণযোগ্য বলা হয়েছে। নিয়ন্ত্রণযোগ্য কৌশলগত হাতিয়ার সেগুলো হচ্ছে পণ্য মূল্য বন্টন ও প্রসারের সেট,
যা কোনো প্রতিষ্ঠান অভীষ্ট বাজারে প্রত্যাশিত সাড়া সৃষ্টির জন্য সংমিশ্রণ করে। উপরোক্ত আলোচনা থেকে বিপণন মিশ্রণ সম্পর্কে আমরা যে ধারণাগুলো পাই সেগুলো হচ্ছে বিপণন মিশ্রণ হচ্ছে বিপণন উপাদানগুলোর সংমিশ্রণ। উপাদানগুলো হচ্ছে পণ্য, মূল্য, বন্টন ও প্রসার। এগুলো 4P নামে অভিহিত। বাজার অবস্থার প্রেক্ষিতে ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য উপাদানগুলোর সংমিশ্রণ করা হয়, অর্থাৎ পণ্য, মূল্য, বন্টন ও প্রসারের সংমিশ্রণ করা হয় বাজার অবস্থার প্রেক্ষিতে ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য। প্রতিষ্ঠান উপাদানগুলো প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। উপাদানগুলো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ পণ্য, মূল্য, স্থান, বন্টন ও প্রসার এই উপাদানগুলো হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে। এই কারণে বলা হচ্ছে উপাদানগুলো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন। নিম্নের চিত্রের মাধ্যমে বিপণন মিশ্রণের উপাদানগুলো দেখানো হলো। বিপণন মিশ্রণের উপাদান 4টি, দেখো, পণ্য, মূল্য, বন্টন, প্রসার। ঠিক আছে? অনেক সময় প্রশ্ন হয় যে বিপণন মিশ্রণের উপাদান কয়টি? কে বলতে পারবে? বিপণন ম্যাম, মিশ্রণের 4টি। কি কি? পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার। ভেরি গুড। বিপণন মিশ্রণ কি? কে বলতে পারবে? কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার, প্রোডাক্ট, প্লেস, প্রাইস এবং প্রমোশন সংশ্লিষ্ট অভিষ্ট বাজার লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি ব্যবহার করে ওইটা। যখন খাতায় লিখবা তখন লিখবা ওইটা। হ্যাঁ, বিপণন মিশ্রণ কি? তাহলে কি বিপণন মিশ্রণ কি তুমি যখন লিখবা পরীক্ষার খাতায় তখন কি লিখবা যে ওইটা? না ম্যাম, মানে ম্যাম পণ্য, বন্টন, মূল কাঠামো, প্রসার কার্যক্রমের সমন্বয় কি তো বলা হয়। এই যে দেখো আমি ম্যাম, এখানে আমি যে বলি। ব্র্যাকেটের ভিতরে রেখেছি, ব্র্যাকেটের ভিতরে এই লাইনটাই তো আনসার হবে। বিপণন মিশ্রণ হলো কতিপয় বা কিছু নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার, যেমন এখানে তথা মানে যেমন পণ্য, মূল্য, বন্টন ও প্রসারের সংমিশ্রণ, যা অভীষ্ট বাজারে মনে রাখতে না পারলে লিখবা যা লক্ষ্য নির্দিষ্ট বাজারের লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, এক কাজ করো, এই অধ্যায়ের শেষে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে না, ওখানে একটু যাও। জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, দেখো। উত্তর সংক্ষেপ ক জ্ঞানমূলক অংশের জন্য পেয়েছো? আমার বইতে 15 জি নাম্বার ম্যাম, কোশ্চেন, পেয়েছি। বিপণন মিশ্রণ কি? ম্যাম, আমাদের প্রশ্নের এখানেও 15 নম্বর। 15 নাম্বার, ভেরি গুড। একটু দাগা রাখো। বিপণন মিশ্রণ কি? আনসারটা পড়ে দেখো তো, আমরা ভিতরে যে লাইনটা পড়েছি সেই লাইনটাই এখানে লেখা আছে কিনা। জি ম্যাম, এটাই লেখা। হ্যাঁ, একজন পড়ে শোনাও। যে জি ম্যাম বলেছো সে একটু পড়ো। বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য উপাদান, যথা পণ্য, মূল্য, বন্টন এবং প্রসারের সমন্বয় বা সংমিশ্রণ, যা অভীষ্ট বাজারের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কোম্পানি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। হ্যাঁ, বুঝতে পেরেছো সংজ্ঞা? সমন্বয় বা সংমিশ্রণ দেওয়া আছে, তুমি যে কোনো একটা শব্দ ব্যবহার করবা, হয় সমন্বয় অথবা সংমিশ্রণ, যেটা তোমার কাছে সহজ মনে হয়। ক্লিয়ার কথা? এবার একটু অনুধাবনের জি প্রশ্নে ম্যাম। যাও। অনুধাবনের প্রশ্ন আমার বইতে 10 নাম্বার প্রশ্ন, বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়?
আমার বইতে 10 নাম্বার প্রশ্ন, বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়? ম্যাম আমাদের এখানে 18 নাম্বার। 18 নাম্বার, একটু দাগাও। আচ্ছা, বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা পড়লে কিন্তু তোমার জ্ঞানমূলক প্রশ্নের আনসারও চলে আসছে। দেখো প্রথম প্যারাতেই জ্ঞানমূলক কোশ্চেনের আনসার যেটা আমরা পড়েছিলাম, বিপণন মিশ্রণ কি সেটা লেখা আছে, খেয়াল করেছো? জি ম্যাম, ওই সেম কথাটাই লেখা। হ্যাঁ, এই 18 নাম্বার কোশ্চেনের আনসার যখন তুমি শিখবা, তখন যে এর আগে যে জ্ঞানমূলক কোশ্চেন 15 নাম্বার দাগলাম সেটার আনসারও কিন্তু শেখা হয়ে যাবে। আচ্ছা, খাতায় একটু লিখে রাখো আজকে কোন কোন প্রশ্ন পড়া দিলাম। জ্ঞানমূলক 15 নাম্বার আর অনুধাবনের 18 নাম্বার। লিখেছো? জি ম্যাম। মেয়েরা একটু রেসপন্স করো, লিখেছো? জি ম্যাম। আচ্ছা, বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়, এই প্রশ্নের আনসারটা কেউ একটু পড়ো তো, আমি শুনি। ম্যাম কাকে বলো ওইটা থেকে বলবো না না না, দ্বিতীয়? প্রথম থেকেই। বিপণন মিশ্রণ হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য মূল্য বন্টন ও প্রসারের সংমিশ্রণ যা কোম্পানি অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে। বিপণন মিশ্রণের উপাদানগুলো 4P নামেও পরিচিত। বাজারের অবস্থার প্রেক্ষিতে ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য বাজার উপাদানগুলো সংমিশ্রণ করা হয়। বিপণনকারী বিপণন মিশ্রণের এই উপাদানগুলো প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। বাজার মিশ্রণ উপাদানগুলো বিপণনকারী নিয়ন্ত্রণাধীন। দেখো আমরা ভিতরে যা পড়েছিলাম তার বাইরে কিন্তু কোনো লাইন লেখা নাই, তাই না? জি ম্যাম, সব সেম লাইন। যে ধারণাগুলো পাই এখান থেকে লাইনগুলো নিয়েই কিন্তু তোমার বিপণন মিশ্রণ বলতে কি বোঝায় ওই প্রশ্নের আনসার লেখা হয়েছে, তাই না? আচ্ছা, আজকে যে আমরা যতটুকু পড়েছি, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় আর বিপণন মিশ্রণের ধারণা, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? থাকলে বলো, আমি বুঝিয়ে দিব আবার। মেয়েরা আমার কথা কি শুনতে পেয়েছো? জি মিস, কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই। আচ্ছা, কর্মপত্র 3 দেওয়া আছে না তোমাদের বইতে? এই যে শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি, এটার আগে দেখো কর্মপত্র 3 পেয়েছো? জি ম্যাম, পেয়েছি ম্যাম, এটা ওই দিন করেছিলাম আগের ক্লাসে। আগের ক্লাসে করা হয়েছে? জি ম্যাম। জি মিস, এটা আগে কত করেছেন? আচ্ছা, এই 5 নাম্বারটা কি বলেছিলাম আমরা? ম্যাম এটা হচ্ছে মনস্তাত্ত্বিক। হ্যাঁ, মনস্তাত্ত্বিক, ভেরি গুড। আচ্ছা, সবাই একটু খাতা বের করো, সবার সামনে একটু খাতা নাও। রেডি? জি ম্যাম। রেডি হলে আমি যে প্রশ্নটা বলবো সেই প্রশ্নটা একটু লিখবা, ঠিক আছে? 1 নাম্বার দিয়ে প্রশ্ন লিখো।
বিপণন মিশ্রণের উপাদান কয়টি এবং কি কি? বিপণন মিশ্রণের উপাদান কয়টি এবং কি কি? হয়েছে প্রশ্ন লেখা? জি ম্যাম। এরপর লেখো বিপণন মিশ্রণ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? বিপণন মিশ্রণ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? হয়েছে প্রশ্ন লেখা? লিখেছি ম্যাম। জি ম্যাম। 3 নম্বর প্রশ্ন লিখো 4P এর জনক বলা হয় কাকে? 4 লিখবা তারপরে P লিখবা। 4P এর জনক বলা হয় কাকে? লিখেছি ম্যাম। এরপরে লেখো কার্যকর বাজার বিভক্তিকরণের কৌশল কয়টি? কার্যকর বাজার বিভক্তিকরণের কৌশল কয়টি এবং কি কি? কার্যকর বাজার বিভক্তিকরণের কৌশল কয়টি এবং কি কি? কত নম্বর প্রশ্ন গেল আমাদের? 4 নাম্বার। 4 নাম্বার। এখন তাহলে 5 নাম্বার হবে। লেখো 5 নাম্বার প্রশ্ন লেখো। কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা কে উল্লেখ করেছেন? কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা কার্যকর বাজার বিভক্তিকরণের 5টি কৌশলের কথা কে উল্লেখ করেছেন? লিখেছো? জি মিস। লাস্ট কোশ্চেন লেখো। লাস্ট কোশ্চেন বিপণন মিশ্রণ কি? বিপণন মিশ্রণ কি? লিখেছো? জি ম্যাম। সবার লেখা হয়েছে? মেয়েরা একটু রেসপন্স করো। সবার কি লেখা হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন লেখো বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়? বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়? লিখেছি ম্যাম। এই প্রশ্নের আনসার গুলো বাসায় শিখবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে এই প্রশ্নগুলোর উপরে আমি পরীক্ষা নিব।
মনে থাকবে? আর যে 5টি কৌশল, বাজার বিভক্তিকরণের যে 5টি কৌশল আমরা পড়েছি, এই কৌশলের গুলো একটু ডিটেইলস পড়বা, ভিতরের বিষয়বস্তুগুলো, ঠিক আছে? প্রত্যেকটা কৌশল অনুধাবনের প্রশ্ন হিসেবে আসতে পারে, অথবা প্রয়োগের প্রশ্ন হিসেবেও আসতে পারে, যে উদ্দীপকে কিছু ক্লু দেওয়া থাকলো আর প্রয়োগের কোশ্চেন হয়তো বলা হতে পারে যে উদ্দীপকে বাজার বিভক্তিকরণের কোন কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে, ব্যাখ্যা করো। ঠিক আছে? আর বিপণন মিশ্রণের ধারণা যেটা বললাম, এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে, অনুধাবনের প্রশ্ন হতে পারে, যে বিপণন মিশ্রণ কি অথবা কি বললে সেটা জ্ঞানমূলক কোশ্চেন, আর যদি বলা হয় বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়, তাহলে এটা অনুধাবনের প্রশ্ন, বুঝতেই পারছো। আবার জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্নও হতে পারে, যেমন প্রথম দিকে যে প্রশ্নগুলো আমি বললাম, যে 4P এর জনক কে, অথবা বিপণন মিশ্রণ শব্দটি কে সর্বপ্রথম কে ব্যবহার করেন। ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর যে প্রশ্নগুলো আমি দিলাম সেই প্রশ্নগুলো অবশ্যই একটু, শুধু প্রশ্ন না, প্রশ্নের সাথে সাথে প্রশ্নের উত্তরগুলোও একটু শিখবা বাসায়। ঠিক আছে? সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, লাস্টের দিকে অনেকেই ক্লাসে জয়েন করেছিলে, তারা কিন্তু রোল নাম্বার লিখো নাই। আমি 1 মিনিট একটু সময় দিচ্ছি, পরে যারা জয়েন করেছিল একটু রোল নাম্বারটা লিখে ফেলো। সবাই কি রোল নাম্বার লিখেছো? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে। আল্লাহ হাফেজ।